সাবিত্রী, সুচিত্রা, অরুন্ধতী, সুপ্রিয়া, মাধবী এবং আরও একের পর এক নায়িকা যখন টলিউডের বাংলা ছবির জগতে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই করছেন, ঠিক সেই সময় একজন আনকোড়া মহিলা সুযোগ পেয়ে গেলেন বাংলা ছবিতে, যার নাম সন্ধ্যা রায়। এবং একটা আধটা নয়, তিনিও কিন্তু নতুন হয়েও একের পর এক বাংলা ছবিতে নিজের যোগ্যতায় সুযোগ পেয়ে গেলেন। এবং সেটা যে কেবলমাত্র তার অভিনয় ক্ষমতার জন্য তা নয়, তার সঙ্গে যুক্ত হয়েছিল তার ব্যবহার। তাই তিনি যেসব প্রযোজকদের ছবিতে অভিনয় করেছেন, তারা তার ব্যবহারে প্রত্যেকেই অসম্ভব খুশি। এবং জ্ঞানত তিনি কাউকে কোনো দিন এতটুকু খারাপ কথা বলেননি, দুর্ব্যবহার করেননি। আর সেই জন্যই টাকা পয়সা হয়তো অনেক ক্ষেত্রেই অনেক সময় ঠিক মতো পাননি অনেকেরই কাছ থেকে, এবং জেনেই গেছেন যে তিনি তার এই মার যাওয়া টাকা কাজ করার পরেও পাবেন না। কিন্তু সেই বলে না, পান থেকে চুন খসার মতো সামান্য পরিমাণেও তার ব্যবহারে কারোর সঙ্গে কোনো রকম তারতম্য ঘটাননি, যার ফলে এই তার ডুবে যাওয়া টাকা কিন্তু নিজের কাছে সেই ডুবন্ত জল থেকে উঠে এলো। সেই প্রযোজকরা পরবর্তীকালে উপযাজক হয়ে সন্ধ্যার টাকাটা নিজে হাতে ফিরিয়ে দিয়েছেন। এবং ভাবলে অবাক হবে বন্ধু, এই রকম সৌভাগ্য কিন্তু সন্ধ্যা রায়ের আগে শুধু নায়িকা নয়, নায়কদের ভাগ্যেও বা সন্ধ্যা রায়ের পরে কোনো অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে এই সৌভাগ্যটা ঘটেনি। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি বাংলা ছবিতে কাজ করেছি কিন্তু আমার এক টাকাও মার যায়নি, এবং পরে ফেরত পাওয়া সেটা তো সোনার পাথর বাটির মতন। কিন্তু সন্ধ্যা রায় একমাত্র মানুষ যার মার যাওয়া টাকা প্রযোজক পরিচালকরা নিজেরাই ফিরিয়ে দিয়েছেন। আসলে প্রযোজকরা একজন নায়িকার কাছ থেকে প্রধানত তিনটি জিনিস খোঁজেন। প্রথমটা হলো, তিনি কখনোই একেবারে গলা কাটা রেট চাইবেন না। দ্বিতীয়ত, তিনি শুটিংয়ের জন্য ঠিকমতো ডেট দেবেন এবং অবশ্যই নিষ্ঠা ভরে সেটা অক্ষরে অক্ষরে পালন করে কাজ করবেন। আর তৃতীয়ত, প্রযোজক, পরিচালক এবং অন্যান্য শিল্পী মানে সহশিল্পী এবং টেকনিশিয়ানদের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করবেন, আর কখনোই যাই তাই আবদার করে বসবেন না। এই সব কটা গুণই কিন্তু সন্ধ্যার মধ্যে ছিল, শুধু ছিল বললে ভুল হবে, বেশি মাত্রায় ছিল। তাই সন্ধ্যা রায়কে কোনোদিন কাজের জন্য হাপিত্তেশ করে বসে থাকতে হয়নি। পরবর্তীকালে তাই সন্ধ্যা রায় যখন পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে সংসার পেতে বসলেন, তখন তরুণবাবুর প্রায় সব কটা ছবিতেই তিনি প্রধান ভূমিকায় তো ছিলেনই, আর সেই সঙ্গে বাইরের ছবির অফার কিন্তু থেমে থাকেনি। তরুণ মজুমদারের ছবিতে সন্ধ্যা রায়কে তো কেবল অভিনয় করতে হতো না, সেই সঙ্গে প্রোডাকশনের অন্যান্য ব্যাপারটাও দেখতে হতো। তা সত্ত্বেও সন্ধ্যা রায় বাইরের ছবিতে কিন্তু যতটা সম্ভব পেরেছেন কাজ করেছেন, একদিনের জন্যও কথার খেলাপ করেননি। এই যে বাইরের চাপ আর ভেতরের চাপ, মানে ঘরে বাইরে মিলিয়ে এত কাজের চাপ, কিন্তু তার সত্ত্বেও তার যে প্রধান সম্পদ সেটা হলো হাসি। সেই মৃদু হাসিটা কিন্তু সবসময় লেগে থাকতো তার মুখে, এবং সেটা কিন্তু লোক দেখানো নয়, অন্তরের অন্তঃস্থল থেকে উঠে আসতো সেই নির্ভেজাল আন্তরিক আনন্দের অভিব্যক্তি। কিন্তু এর রহস্যটা কি? শত দুঃখেও যে কোনো পরিস্থিতিতে অন্তরের অন্তঃস্থল থেকে হেসে উঠতেন। কেউ তাকে একদিনের জন্য, এক মুহূর্তের জন্য হাসি ছাড়া দেখেনি। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো হত দরিদ্র পরিবার থেকে উঠে এসে টলিউডের মা লক্ষ্মী কেমন করে হয়ে উঠলেন সন্ধ্যা রায়। চলো সেই অভিজ্ঞতার গল্পটা, বাস্তবের নির্মম সত্যি কথাটা আমি তোমাকে শোনাবো, আর অবশ্যই তুমি আমার সঙ্গে থাকবে। সন্ধ্যা রায় এসেছেন একেবারে চূড়ান্ত নিম্নবিত্ত পরিবার থেকে, যে পরিবারের সঙ্গে আর্ট অ্যান্ড কালচারের বিশেষ কোনো সম্পর্ক ছিল না, থাকবার কথাও নয়। সেখান থেকে একজন প্রথম শ্রেণীর অভিনেত্রী হিসেবে টলিউডের সেই সোনালি দিনে নিজেকে প্রতিষ্ঠিত করা মোটেই সহজ ব্যাপার নয়। শুধু তাই নয়, উত্তম কুমার তাকে উপাধি দিয়েছিলেন আমার মা লক্ষ্মী। উত্তম কুমার তাকে মা লক্ষ্মী বলেই ডাকতেন, এবং তিনি সেটা প্রমাণ করে দেখালেন। তিনি শুধু উত্তম কুমারের নয়, টলিউডের মা লক্ষ্মী হয়ে উঠেছিলেন সমস্ত পরিচালক প্রযোজকদের কাছে এবং অবশ্যই দর্শকদের কাছে।
অভিনয়ের একটা সহজ প্রতিভা যে সন্ধ্যার মধ্যে ছিল সেটা তার প্রথম দিককার ছবিগুলো দেখলেই বুঝতে পারা যায়। এবং সবচেয়ে বড় বিষয়, সন্ধ্যা রায় আজ পর্যন্ত তার অভিনীত কোনো চরিত্রের প্রতি বিন্দুমাত্র অবিচার করেনি। ছবি হয়তো ভালো হয়নি, সেটা তো তার দোষ নয়, দর্শকের বিরক্তি উৎপাদন করেছে, কিন্তু সন্ধ্যা রায় অভিনয় খারাপ করেছেন একটা ছবিতেও এমন কোনো অপবাদ তার অতি বড় শত্রুতেও দিতে পারবে না। সন্ধ্যা রায়ের প্রথম ছবি ছিল মামলার ফল, তবে তিনি দর্শকদের চোখে নজরে পড়েছিলেন সলিল সেন পরিচালিত নাগিনী কন্যার কাহিনী ছবিতে, যেটা মুক্তি পেয়েছিল 1958 সালে। সন্ধ্যা রায়ের প্রথম ছবি ছিল কিন্তু রাজেন তরফদার পরিচালিত অন্তরিক্ষ, যেটা নাগিনী কন্যার ছবির অন্তত মাস 10 আগে মুক্তি পেয়েছিল। এই নাগিনী কন্যার কাহিনী ছবিতে সন্ধ্যা রায় ভীষণভাবে নজরে পড়েছিলেন। মুগ্ধ হয়ে তামাম দর্শক দেখেছিল তার বিস্ময়কর অভিনয়। সোজা কথায় অভিনয় কাকে বলে। বিশেষ করে যে দৃশ্যে তিনি নিজের শরীরে সাপ লুকোনো আছে এই অভিযোগের প্রত্যুত্তরে নিজেকে বিবস্ত্র করছেন, সেই দৃশ্যের কথা যদি তুমি ছবিটা দেখো বন্ধু, তাহলে কোনো দিন ভুলতে পারবে না। এখানে যেমন ছিল তার জোরালো অভিনয়, তেমনি ছিল জোরালো এক্সপ্রেশন। আর এই গুণেই তিনি নবাগত হয়েও বাংলা ছবির প্রথম সারির অভিনেত্রী হিসাবে সোনার সিংহাসনে নিজেকে নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত করে একেবারে রানীর মতো বসিয়ে দিয়েছিলেন। রাজেন তরফদারের গঙ্গা এবং বিজয় বসুর বাঘিনী ছবিতে সন্ধ্যার অভিনয়ের কথা ভাবলে একেবারে স্টান্ট হয়ে যেতে হয়। কোনো কথা বলার জায়গাই থাকে না, কারণ ওই ছবিতে তিনি আনপ্যারালাল অভিনয় করেননি। ওই চরিত্রগুলোতে মানুষ যেন সন্ধ্যা রায় ছাড়া আর কাউকে ভাবতেই পারে না, সেই জায়গাটা একেবারে শক্ত জমির ওপর দান করিয়ে দিয়ে গেছেন। যদিও সন্ধ্যা রায় যেমন করে সবসময় হাসি মুখে সকলের সামনে নিজেকে উপস্থিত করতেন, তার ভেতরে কিন্তু অন্তঃশীলা নদীর মতো দুঃখের সেই ফল্গুধারা বয়ে চলত। এবং এটা কিন্তু তার জীবনের মতোই ক্যারিয়ারের প্রথম থেকেই শুরু হয়ে গেল। নাগিনী কন্যার কাহিনী ছবিটাতে যখন তিনি লোকের চোখে এলেন, তখনই লোকে বলতে আরম্ভ করলো কি না, দূর ওই শর্ট হাইট সোজা কথা, ওই বেটে একজন মেয়ে ছেলে, এই ভাষাতেই ও আবার কি অ্যাক্টিং, ওই করেছে একটা দুটো করবে তারপরে ফুটে যাবে। আসলে যারা বলে তারা ভাবে না। সেই জন্যই সারা পৃথিবীর ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ অভিনেতা চার্লি চ্যাপলিন, তিনি তো পৃথিবীর তাবড় অভিনেতাদের ফেলে দিয়ে চিরকালের 1 নম্বর অভিনেতা, শর্ট হাইটের অভিনেতার চূড়ান্ত নিদর্শন। তার সম্পর্কে তো কথা বলতে হয় না। সেই হাইটে অভিনয় করেই সন্ধ্যা রায় কিন্তু নিজেকে টালিগঞ্জের প্রথম সারির অভিনেত্রী হিসাবে চিরকাল প্রমাণ করেছেন। এখানে একটা কথা বলি, সন্ধ্যা রায় আর মঞ্জুলা ব্যানার্জি দুজনে প্রায় একই সময়ে ফিল্মে এসেছিলেন। তাদের মধ্যে একজন নিজেকে দারুণভাবে প্রতিষ্ঠিত করলেন, আর একজন এইখান থেকেই চিরকালের মতো হারিয়ে গেলেন। এইসব দেখে শুনে মনে হয় ফিল্মে আসলে সুযোগ পাওয়াটাই বড় কথা নয়, নিজেকে প্রতিষ্ঠিত করার, বিকশিত করার জন্য একটা জেদ থাকা দরকার, যেটাকে বলে বার্নিং ডিজায়ার। আর অবশ্যই সন্ধ্যার মধ্যে সেটা শুধু পূর্ণ মাত্রায় নয়, অনেক বেশি পরিমাণেই ছিল। তাই যে সিঁড়ি দিয়ে সাপ লুডো খেলার মতো দুজনে একসঙ্গে এলেও মঞ্জুলা ব্যানার্জি সাপের মুখ দিয়ে নিচে পড়ে গেলেন, আর ঠিক সেই সিঁড়িটা দিয়েই মই বেয়ে একেবারে তরতর করে সাফল্যের শিখরে উঠে গেলেন সন্ধ্যা রায়। আসলে এই নিষ্ঠাটা একজন অভিনেত্রীর কাছে অত্যন্ত জরুরি। আর লড়াই করবার মানসিকতা না থাকলে জীবনে শুধু অভিনয় কেন, কোনো ক্ষেত্রেই বড় হওয়া যায় না। সন্ধ্যা রায়কে প্রতি মুহূর্তে প্রচণ্ড একেবারে দুর্ধর্ষ লড়াই করে করে জিততে হয়েছে। এবার মণিহার ছবিতে সন্ধ্যা রায়ের কৃতিত্বের কথা বলি। মণিহার ছবিতে গানের সুর দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, গান গেয়েছিলেন লতা মঙ্গেশকর। গানের সুর শুনে লতা মঙ্গেশকর অসম্ভব খুশি হয়েছিলেন এবং সেই জন্য স্টুডিওতেই তিনি নিজের পারিশ্রমিকের অঙ্ক কমিয়ে দিচ্ছেন। ভাবো, লতা মঙ্গেশকরের কাছে কিন্তু এটা ভাবাই যায় না। এবং রেকর্ড বিক্রি শুনে, লিপ দেখে অসম্ভব লিপ সিং করেছিলেন সন্ধ্যা রায়, একেবারে আনপ্যারালাল। সন্ধ্যা রায়ের এই গুণের জন্যই তিনি রয়্যালটি বাবদ একটা পয়সাও নিলেন না, সবটাই প্রডিউসারকে দিয়ে দিলেন। এখানে তৈরি হলো একটা ইতিহাস।
মানে সন্ধ্যা রায় যে এত ভালো লিপ দিতে পারতেন, এই যে একটার পর একটা গুণ যেগুলো আমি বলছি, এটাই কিন্তু সন্ধ্যা রায়কে টলিউডের লক্ষ্মীর আসনে প্রতিষ্ঠিত করেছিল, এবং সেই জন্যই উত্তম কুমারের মতো মানুষ তাকে আমার মা লক্ষ্মী বলেই ডাকতেন, এই উপাধিটা দিয়েছিলেন। আর কাউকে কিন্তু এই আসনে বসাননি। এবারে একটু পিছনে ফিরে যাই। যশোর জেলার মাগুরা সাব ডিভিশনের বেজপাড়া গ্রামে সন্ধ্যাদের আদি বাড়ি। ওনার বাবার নাম ছিল সতীশচন্দ্র গুহ রায়চৌধুরী। সন্ধ্যা রায়ের পূর্বপুরুষরা ওই অঞ্চলের ছোটোখাটো জমিদার ছিলেন। যেমন বর্ধিষ্ণু পরিবার, তেমনি অর্থোডক্স। বাড়ির মেয়েদের বাইরে বেরোনো নিষেধ, এমনকি পড়াশোনা করতে যাও মানা। যা কিছু পড়াশোনা করবার সব ঘরে বসে করতে হবে মেয়েদের। সঙ্গত কারণেই লেখাপড়ার ব্যাপারটা বাধাপ্রাপ্ত হতো পরিবারের সমস্ত মেয়েদের যথারীতি। সন্ধ্যা রায়ের ক্ষেত্রেও যা হবার তাই হয়েছিল, আর সেই অবস্থার তাই শিকার হতে হয়েছিল সন্ধ্যা রায়কেও। তাই গ্রামের বাড়িতে বসে লেখাপড়ার ব্যাপারটা খুব বেশি দূর এগোয়নি সন্ধ্যার। তবে পরবর্তীকালে কলকাতায় এসে ওটা তরতর করে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক সেই সময়ই ওদের পরিবারের ওপর নেমে এলো একেবারে বিনা মেঘে বজ্রপাত। পরপর 2 বছরের মধ্যে সন্ধ্যা রায়ের বাবা আর মা চলে গেলেন পৃথিবী ছেড়ে। সন্ধ্যা রায় তখন 9 বছরের কিশোরী একেবারে অকুল পাথারে এসে পড়লেন। ভাগ্যের কি পরিহাস দেখো, সন্ধ্যা রায়ের জন্মসালটা নিয়েও তিনি নিজেও দ্বন্দ্বের মধ্যে আজও আছেন। সন্ধ্যা রায় বললেন, আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি বলি আমার জন্মসাল 1946 সালে, কিন্তু আমার নিজের মনে তা নিয়েই একটু সন্দেহ আছে। মানে ঠিক সালটা যারা বলতে পারতেন তারা আমার বাবা এবং মা। তারা যখন আমাকে ছেড়ে চলে গেলেন তখন আমার ভালো করে জ্ঞানই হয়নি। আর এই সালটা শুনেছি আমার দিদিমার মুখ থেকে। তিনি আবার আন্দাজে বয়সের হিসেব করেছিলেন, কাজেই বলছেন যে আমার জন্মের সালটা 1945-ও হতে পারে, আবার 1947 সালও হতে পারে। সঠিক সালটা আমি জানি না, তবু আমার পার্সোনাল রেকর্ডে 1946 সালটাই লিখে রেখেছি। তবে এখানে একটা কথা বলি, সন্ধ্যা রায়ের জন্ম কিন্তু যশোর রোডের বেজপাড়া গ্রামে নয়। 1946 সালে উনি জন্মেছিলেন নবদ্বীপের পোড়ামাতলায়। জন্মের তারিখটা কিন্তু আজ পর্যন্ত উনি নিজেও জানতে পারেননি, এবং ওই মন্দিরে ঢেলা বেঁধেই সন্ধ্যা ভূমিষ্ঠ হয়েছিলেন। যে কারণেই এই পোড়ামাতলার যে মন্দির, এই মন্দির সম্পর্কে সন্ধ্যার একটা দুর্বলতা আছে। সন্ধ্যা রায় বললেন যে ওই রাস্তা ধরে ওয়ান ওয়াল শো করবার জন্য যখনই ওদিকে যাই, তখনই আমি পোড়ামাতলার মন্দিরটা একবার দর্শন করে আসি। ওটা যেন আমার শৈশবকালের ঘরে ফেরা। ওই মন্দিরে অন্যদের বাঁধা ঢেলাগুলোর দিকে তাকিয়ে দেখি, আর আমার চোখ দুটো অমনি আমার অজান্তেই জলে ভরে যায়। বারবার স্বর্গতা মায়ের কথা মনে পড়ে। অন্যের কাছে এই ধরনের সেন্টিমেন্ট হয়তো একটা হাস্যকর ব্যাপার, কিন্তু আমার কাছে এটা গভীরতম দুঃখের। এই নবদ্বীপেই সন্ধ্যা রায় দিদিমার কাছে থাকতেন। সন্ধ্যার বাবা তার জন্য স্বতন্ত্র আস্তানার ব্যবস্থা করেছিলেন এই নবদ্বীপেই। সন্ধ্যা তারপর কলকাতায় চলে এলেন পূর্ব পাকিস্তান ছেড়ে। তখন সন্ধ্যা রায়ের জামাইবাবু ছিলেন তার গার্জেন। আর এই কলকাতাতেই মাত্র 12 বছর বয়সে সন্ধ্যা রায়ের কর্মজীবন শুরু হলো। সে এক দুঃসহ দিন। ভাবতে পারা যায়, এক মুঠো ভাতের জন্য জমিদার বংশের সন্তান সন্ধ্যা কবে এক মুঠো ভাত পাবে সে জানত না। রোজ তার খাবার জুটত না। এক মুঠো ভাত তার কাছে ছিল অমৃতের সমান। শরীর ঢাকবার জন্য একটার বেশি দুটো জামা ছিল না। ছিঁড়া জামা গায়ে একদিন 12 বছরের এই কিশোরী দুঃসহ বেদনায় যন্ত্রণায় তাকিয়ে দেখত তারই সমবয়সী মেয়েদের ফিটফাট পোশাক পরে স্কুলে যাওয়া। হায় রে, সেই সময় সন্ধ্যারা পাইকপাড়ায় রানী রোডে থাকতেন। একদিন দেখলেন যে ওই পাড়ার একটা মেয়ে সকালবেলা সাজগোজ করে কোথায় যেন যাচ্ছে। নিছক কৌতূহলের বশেই সন্ধ্যা রায় তাকে তার গন্তব্য সম্পর্কে প্রশ্ন করলেন। মেয়েটি সন্ধ্যাকে বলল সে কাজের সন্ধানে স্টুডিওতে যাচ্ছে। কথাটা খট করে সন্ধ্যার মাথার মধ্যে গিয়ে বিঁধল। মেয়েটিকে একান্ত অনুরোধ করল তাকে ওই স্টুডিওতে নিয়ে যাবার জন্য, কারণ সে তার মতো করে কাজ করতে চায়। মেয়েটা অবাক হয়ে খানিকক্ষণ তার দিকে তাকিয়ে দেখল।
সন্ধ্যা রায়ের মুখের মধ্যে একটা তো ছোটো থেকে আজও পর্যন্ত এত বয়সও একটা গভীর মায়া বা মমতা জড়িয়ে আছে। ওই কম বয়সে কচি কচি মায়াময় মুখখানার দিকে তাকিয়ে কী যেন ভাবল, তারপর বলল, চল, তবে আমার সঙ্গে গেলেই কাজ পাবি কি না তা বলতে পারবো না, তবু চল তো দেখি। মেয়েটি নিজের ট্যাঙ্ক থেকে বাস ভাড়া দিয়ে সন্ধ্যাকে টালিগঞ্জের স্টুডিওতে নিয়ে গিয়েছিল। ওই মেয়েটা তখন এক্সট্রার কাজ করত। সন্ধ্যার নিজের পরনের ফ্রকটায় একটা গিঁট বেঁধে নিয়ে, হয়তো এই গিঁটটাই ছিল তার শপথ। গাছে ঢেলা বেঁধে যেমন করে মানুষ, বিশেষ করে বাড়ির মহিলারা মানত করে, এটাই ছিল তার হয়তো মানত। হাজির হয়েছিলেন টালিগঞ্জের এক স্টুডিওতে, যেখানে তখন রাজেন তরফদার অন্তরিক্ষ নামে একটা ছবির শুটিং করছিলেন। রাজেনবাবু তার ওই ছবির জন্য সন্ধ্যার বয়সী অর্থাৎ 12-13 বছরের একটা মেয়েকে খুঁজছিলেন। অনেকগুলো মেয়েকে তিনি দেখেও ছিলেন, টেস্ট নিয়েছিলেন, কিন্তু তার মধ্যে কেউই তার মনোপ্পুত হয়নি। এক্সট্রাদের লাইনের মধ্যে সন্ধ্যাকে দেখে হঠাৎ তার ভালো লেগে গেল। ওকে কাছে ডাকলেন, 2-4টে কথাও বললেন। পল্লীবালারা যেসব দুষ্টুমি এবং ডান পিটে পড়া করে সেসব পারে কিনা জেনেও নিলেন। তারপর মেকআপ রুমে পাঠিয়ে দিলেন পোশাক পাল্টানোর জন্য। শুরু হয়ে গেল সন্ধ্যা রায়ের জীবনের নতুন অধ্যায়। সেই দিন সেই মুহূর্তে সন্ধ্যা রায়ের কাছে একবেলা পেট পুড়ে খাওয়া আর দিনের শেষে 5টা টাকা একটা বিশাল ব্যাপার। মনে হলো যেন মা লক্ষ্মী স্বয়ং এসে তার রত্ন ভাণ্ডারটা উপর করে দিলেন নিজে হাতে। সন্ধ্যা রায় তখন অভিনেত্রী হবেন, নাম করবেন, গাড়ি বাড়ি হবে, এইসব ভাবনা তার মনের মধ্যে এতটুকুও জায়গা করতে পারেনি। কি অদ্ভুত ব্যাপার! সন্ধ্যা রায় নিজেই বলছেন, এসব তো ভাবনা আমার মধ্যে ছিলই না, তো স্মৃতিরক্ষার মতো এত বড় কথাটা ভাববো কী করে। সন্ধ্যা রায়ের অন্তরিক্ষ ছবি, যেটা রাজেন তরফদারের পরিচালিত, পরপর তিনি 10 দিনের কাজে আসবার নির্দেশ পেলেন। দুপুরবেলা কাজ তো বটেই, কাজের সঙ্গে দুপুরে খেতে পাবেন আর রোজ 5টা করে টাকা পাবেন। শুনে যেন সন্ধ্যা রায় নিজেই বলছেন যে শুনে তো আমার মাথা ঘুরে গেল। 10টা দিন পেট পুড়ে যেখানে রোজ খেতেই পাই না, ভাত চোখে দেখতেই পাই না, 10টা দিন পেট পুড়ে খেতে পাবো, সেটাই তো একটা মস্ত বড় কথা। তার উপর আবার শুধু খাওয়া নয়, প্রত্যেক দিন 5 টাকা হিসেবে সর্বসাকুল্যে মোট 50 টাকা। সে তো অনেক টাকা। এত টাকা নিয়ে আমি করবো কি? প্রথম কাজ করতে এসে এতগুলো টাকা একসঙ্গে রোজগার করতে পারবো, সেটা তো স্বপ্নেও ভাবিনি। বলে না, মানুষ দিলে কুলোয় না, ভগবান দিলে ফুরোয় না। সে হিন্দিতে একটা কথা আছে, আল্লাহ জব জিসকো দেতা হয় ছাপ্পড় ফাড়কে দেতা হয়। তাই সেই দিনের কাজটা 10 দিন থেকে বাড়তে বাড়তে 60 দিনে গিয়ে পৌঁছে গেল। আরও এক ধাপ এগিয়ে গেল গঙ্গা ছবির বেলায়। গঙ্গা ছবিতে 8 মাসের কাজটা 4 বছর ধরে সন্ধ্যা রায়কে অভিনয় করতে হলো। প্রযোজক প্রথম দিনের হিসেব রাখতেন, শিফটের হিসেব রাখতেন। পরে তিনি গোনার, মানে কতটা কাজ হলো, কতদিন কাজ হলো, কত শিফট হলো, কত খরচ হচ্ছে, এই গোনার ব্যাপারটাই ছেড়ে দিলেন। এবং এই জন্যেই গঙ্গা ছবির প্রযোজকের নাম ছিল পাগলা বাবু। তিনি নাকি ছবির শুটিংয়ের দিন গুনতে গুনতে একদিন পাগল হয়ে গিয়েছিলেন। কিন্তু সন্ধ্যা রায় বললেন, না না, ওটা নয়, ওটা ছিল ওনার স্বভাব। আগে থেকেই ওনার নামটা ছিল পাগলা বাবু। ওই গঙ্গা ছবিতেই সন্ধ্যা রায় একটা বিরাট এক্সপোজারও পেয়ে গেলেন। শুধু অনেক দিন অভিনয় নয়, আমার তো মনে হয় তখনকার বাংলা সিনেমার জগতে সমরেশ বসুর আঁকা গঙ্গা উপন্যাসের গামলি পাঁচির চরিত্রে রূপ দেবার জন্য সন্ধ্যা রায় ছাড়া আর কাউকে ভাববারই ছিল না। তরুণ মজুমদার সেদিন কথায় কথায় বলছিলেন যে কাদামাটি মাখা চরিত্রে, তার মানে যেসব ক্যারেক্টার সয়েল থেকে, একেবারে কাদামাটির জগৎ থেকে কাদামাটি মেখে উঠে এসেছে, সেই সব চরিত্রে সন্ধ্যা রায় আনপ্যারালাল। আজকের দিনেও এই রকম ক্যারেক্টারে অভিনয় করবার জন্য চটজলদি ভাবা মুশকিল। সন্ধ্যা রায় পরিচালক তরুণ মজুমদারের একসময় ঘরণী হয়ে উঠলেন। পলাতক ছবির পর থেকে একেবারে শেষ দিন পর্যন্ত, শেষের দিকের কয়েকটা ছবি মাত্র বাদ দিলে তনুবাবুর সব কটা ছবিতে সন্ধ্যা রায় আছেন এবং নিজেকে ভেঙে চুরে নিত্য নতুন করে প্রমাণ করেছেন। এবং বেশিরভাগ ছবিতেই তিনি নায়িকা। যেখানে নায়িকা নন সে ছবিতেও তার উল্লেখযোগ্য ভূমিকা। কিন্তু তার সত্ত্বেও সন্ধ্যা ফিল্মের জগতে যাকে গুরু বলে মানেন, অসম্ভব শ্রদ্ধা করেন, অবশ্যই তিনি কিন্তু নিজের স্বামী নন, তিনি হলেন রাজেন তরফদার। সেই 12 বছর বয়সে সন্ধ্যা রায় ছিলেন একখণ্ড কাদামাটির তাল।
রাজেন তরফদারি প্রথম সেই কাদামাটির তালটাকে নিয়ে নিজের মতো করে ছেনে ছুনে একেবারে পোক্ত অভিনেত্রী তৈরি করেছেন। আজ রাজেনবাবু নেই, কিন্তু সন্ধ্যা রায় আজও তাকেই তার গডফাদার বলে মনে করেন। এই যে একেবারে অন্তর থেকে উঠে আসা সন্ধ্যার এই যে শ্রদ্ধা নিবেদন, এটাই কিন্তু তাকে অনেক বড় জায়গায় তুলে এনেছে। রাজেনবাবুর কাছ থেকে সন্ধ্যার পাবার আর কিছু ছিল না। মৃত্যুর আগে বেশ কয়েকটা বছর রাজেনবাবু কর্মহীন ছিলেন, পরিচালনার কাজ ছিল না তার হাতে, মাঝে মাঝে দু একটা ছবিতে অভিনয় করছেন মাত্র। সেই সময় সন্ধ্যাটাকে অনায়াসে ভুলে যেতে পারতেন, কারণ সন্ধ্যার তখন ভরপুর বাজার। এই লাইনে তো এরকম উদাহরণ আকচার ঘটেছে, ঘটছে এবং ঘটবেও, আবিষ্কারককে ভুলে যেতে। কিন্তু সন্ধ্যা কোনোদিন রাজেনবাবুকে একটা মুহূর্তের জন্য ভুলে যাননি বা তার সম্পর্কে ঔদাসীন্য প্রকাশ করেননি। এটাই তার মহৎ গুণ। এই গুণের জন্য বাংলা ছবি যারা তৈরি করেছেন এবং বাংলা ছবির তামাম দর্শক তাকে অন্তরের অন্তঃস্থল থেকে শুধু ভালোবাসেন না, শ্রদ্ধা করেন। ওই যে বলছিলাম না, উত্তম কুমার এই জন্যই কিন্তু তাকে একমাত্র মা লক্ষ্মী বলে সম্মান দিয়েছিলেন। তরুণ মজুমদার একদিন সন্ধ্যা রায়ের অভিনয়ের রেঞ্জ নিয়ে কথা বলছিলেন এবং তিনি সন্ধ্যা রায়ের উচ্ছ্বসিত প্রশংসা করলেন। বললেন যে কাদামাটি মাখা চরিত্রে অসাধারণ অভিনয়ের ব্যাপারটা সত্যি আমাকে ভাবায়। এই যে আলোর পিপাসা ছবিতে যে অভিনয়টা করেছে, এটার মধ্যেই সন্ধ্যার ক্যারেক্টারিস্টিক্সটা লুকিয়ে আছে। যে কোনো চরিত্রকেই ও অনায়াসে ধরে নিতে পারে, চট করে একটা চরিত্রের ভেতরে ঢুকে যায়। কোন পরিচালক কীভাবে বোঝালেন, কীভাবে বললেন, এসব তার খুব একটা ম্যাটার করতো না। এবং আমি তাকে তার পরিচালক হয়ে স্বামী হিসাবে খুব বেশি বোঝানোর প্রয়োজনই মনে হয়নি। সেই যুগে সন্ধ্যা যখন আদ্যন্ত কমার্শিয়াল ছবির নায়িকা হয়ে অভিনয় করেছে, সেই সময় আলোর পিপাসার নায়িকার মতো একটা ডিফিকাল্ট চরিত্রে অভিনয় করে আমাকে একেবারে স্টান্ট করে দিয়েছে। ওই আলোর পিপাসা ছবিতে সত্যি সত্যিই বিস্মিত করার মতো অভিনয় করেছিলেন সন্ধ্যা রায়। রীতিমতো অন্তর্মুখী তার অভিনয়। কমার্শিয়াল ছবির নায়িকা হিসেবে তার মধ্যে যে চঞ্চলতা, যে চপলতা এর আগে দেখেছি, সেসব কোথায় যেন উদাও হয়ে গেছে। তার চলাফেরা, তাকানো, যেটাকে বলে লুক দেয়া, সন্ন্যাসীর প্রতি আত্মনিবেদনের ভঙ্গি, বেদনাহত হৃদয়ের নির্বাক আরতি, সব মিলিয়েই তাকে একজন প্রথম শ্রেণীর অভিনেত্রীর চেহারা দিয়েছে। আর সেই জন্যই তরুণ মজুমদার বলছেন যে সন্ধ্যা রায়ের সর্বশ্রেষ্ঠ অভিনয় যদি কোন ছবিতে সেটা জিজ্ঞাসা করা হয়, তাহলে সবার আগে অবশ্যই আলোর পিপাসা ছবির নাম আসবেই। তরুণ মজুমদারকে যখন জিজ্ঞাসা করা হলো যে এই ছবি সম্পর্কে তাকে কিভাবে পরামর্শ দিতে হয়েছে, কিভাবে তৈরি করতে হয়েছে, কতক্ষণ রিহার্সাল দিতে হয়েছে এই রকম একটা ক্যারেক্টারের উপযোগী করে তুলতে, তনুবাবু বলছেন, আমি এতটুকু বাড়িয়ে বলছি না, এই ক্যারেক্টারটার জন্য তাকে একদিনও আলাদা করে রিহার্সাল দিতে হয়নি। আমি কেবল সন্ধ্যাকে চরিত্রটা একবার বুঝিয়ে দিয়েছিলাম মাত্র। তারপর কোনো এক মন্ত্র বলে, যেটা বন্ধু আগে না আমি ওই আগের ভিডিওয়ে বলেছি যে বশীকরণ, এই বশীকরণটা কিন্তু সন্ধ্যার নিজের ক্ষেত্রেও, শুধু অন্যদের ক্ষেত্রে নয়, অন্যকে বশ করার জন্য মহুয়া বা মৌসুমীর ক্ষেত্রে যে বা অন্যদের ক্ষেত্রে প্রয়োগ করেছেন তা নয়, নিজের ক্ষেত্রে প্রয়োগ করেছেন। সেই জন্য সেই মন্ত্র বলে সন্ধ্যার মধ্যে যে চরিত্রটা নিখুঁতভাবে বেরিয়ে এসেছে। আমি তার নিজের মানুষ এবং আমি তার পরিচালক হিসেবে বলছি, আমি চেয়েছিলাম 16 আনা, কিন্তু সন্ধ্যা আমাকে দিয়েছে 18 আনার থেকেও বেশি। ঠিক একই কথা বলছিলেন পরিচালক বিজয় বসু তার বাঘিনী ছবির প্রথম দিনের প্রজেকশন দেখে এসে, হলে আসবার আগে। বিজয়বাবু বললেন যে শুটিং করার সময় আমি বুঝতে পারছিলাম সন্ধ্যা বেশ বড় মাপের আর্টিস্ট। এডিটিং করবার সময় সেই বিশ্বাসটা আরও দৃঢ় হয়ে গেল, কিন্তু প্রজেকশন দেখবার পর মনে হলো সন্ধ্যা আমার সমস্ত ধ্যান ধারণার বাইরে একজন অনেক বড় আর্টিস্ট। আমি পরিচালক হতে পারি, কিন্তু অভিনয়ের ধ্যান ধারণায় এবং তাকে এক্সিকিউট করার ক্ষেত্রে সে আমার থেকে অনেক বড় ওপরে। এই জায়গাটায় সে অভিনেত্রী নয়, সে পরিচালক হবার যোগ্যতা রেখে আমাকে শিখিয়ে দেবার যোগ্যতা রাখে। আসলে সন্ধ্যা রায় সম্পর্কে কত বলবো, যত বলবো তত বেশি করে বলতে ইচ্ছা করবে, তত বেশি করে শুনতে ইচ্ছা করবে, কিন্তু ফুরোবে না। কারণ সন্ধ্যা রায় সমুদ্রের মতো। সত্যি কথা বলতে কি, টালিগঞ্জের মা লক্ষ্মী এই জন্যই, মা লক্ষ্মী তো বটেই, কিন্তু টালিগঞ্জের খাপে তার জায়গা হয় না। তার ক্ষেত্রটা অনেক বড় এবং সেটা বলতে গেলে
একটা ভিডিও কেন, কটা ভিডিও যে লাগবে, আসলে এটা একটা মহাভারতের মতো হয়ে যাবে, মেগা সিরিয়ালের মতো হয়ে যাবে, সেখানেও কুলোবে না। তবুও সন্ধ্যা রায়ের আর একটা রূপের কথা বলবো, যেটা হলো সব কিছুকে ছাপিয়ে যায় তার মমতাময়ী রূপ। শ্রীমতী সন্ধ্যা রায়কে দেখলে কিংবা কথা বললে মনে হবে ওকে যেন শান্ত শিষ্ট সর্বংসহা চরিত্র ছাড়া আর কোনো চরিত্রে মানায় না। অঞ্জন চৌধুরীর ছোট বউ ছবিতে যে ধরনের চরিত্রে অভিনয় করেছিলেন সেই রকম আর কি, ঠিক সেই রকম। কিন্তু ঠিক সেই সন্ধ্যা রায়কেই যখন তরুণ মজুমদারের গণদেবতা ছবিতে দুর্গার চরিত্রে দেখি, তখন ব্যক্তি সন্ধ্যা রায় আর অভিনেত্রী সন্ধ্যা রায়কে কিছুতেই এক করে মেলাতে পারি না। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার গণদেবতা উপন্যাসে শৈরিনী দুর্গা সম্পর্কে এক লাইনে একটা অপূর্ব বর্ণনা দিয়েছিলেন। সেটা কি? মেয়েটি সর্বাঙ্গ দিয়া হাসে। বইয়ের পাতা থেকে অভিনেত্রী সন্ধ্যা রায় হুবহু সেই চরিত্রটা উঠিয়ে এনেছিলেন। অসিত সেনের আগুন ছবিতে সন্ধ্যা রায় যাযাবর চরিত্রে অনেকটা ওই রকমই অভিনয় করেছিলেন। এর পাশাপাশি ফুলেশ্বরী, সূর্যতপা কিংবা নিমন্ত্রণ ছবিতে সন্ধ্যা রায়কে দেখলে বিস্মিত না হয়ে থাকার উপায় নেই। অভিনয়টা যেন সন্ধ্যার রক্তের মধ্যে, তার সমগ্র অস্থি মজ্জায় মিশে আছে। এটা কিন্তু শিখে হয় না। একবার তাকে যে চরিত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তার দিকে পরিচালকের ফিরে তাকাবার দরকার হয় না। সে তখনই পাহাড়ি ঝর্ণার মতো স্বতঃস্ফূর্তভাবে ঝরতে থাকে, বইতে থাকে। পৃথিবীর কোনো বাঁধ তার জন্য তৈরি হয়নি যে তাকে শিখিয়ে পড়িয়ে আবদ্ধ করে রাখতে পারে। আবার তেজি ধরনের চরিত্রে সন্ধ্যার জুড়ি মেলা ভার। বাঘিনী ছবির কথা তো আগেই বলেছি। তেমনি আর একটা তেজি চরিত্র সংসার সীমান্ত ছবিতে। পেশায় দেহ পসারেনি, কিন্তু অন্তর থেকে নিষ্পাপ, যে কারণে সে চোর সৌমিত্রকে অনায়াসে বলতে পারে, আমি তো আর তোর মতো চুরি করে খাই না, দস্তুর মতো গতর খাটিয়ে খাই। যে বিশ্বাসের জায়গা থেকে সন্ধ্যা কথাগুলো উচ্চারণ করেন, সেই বিশ্বাস খুব কম অভিনেত্রীর মধ্যেই দেখতে পাওয়া যায়। আর এই ধরনের অভিনয় দেখতে দেখতে সন্ধ্যার প্রতিভাকে মনে মনে, সত্যি কথা বলতে কি, কতবার যে সালাম করেছি তার হিসেব নেই। আবার ওই একই সন্ধ্যাকে যখন কমেডি চরিত্রে অভিনয় করতে দেখি, তখন পুনরায় এক দফা বিস্ময়ের ধাক্কা সামলাতে হয়। তরুণ মজুমদারের একটুকু বাসা ছবিটার কথাই ভাবো বন্ধু, সে কী অভিনয়! কিংবা রাজন তরফদারের জীবন কাহিনী ছবির প্রথম দিককার অংশটায়। পাশাপাশি ধর্মমূলক ছবিতেও সন্ধ্যাকে অত্যন্ত স্বতঃস্ফূর্ত মনে হয়। বাবা তারকনাথ ছবিটা তার প্রকৃষ্ট উদাহরণ। এবং ছবিটায় বিশেষ করে তার গুণেই তারকেশ্বরে জল দিতে যাবার একেবারে ঢল নেমে গেল। চঞ্চল চপল রোম্যান্টিক ভূমিকাতেও সন্ধ্যার কৃতিত্ব কিন্তু কিছুতেই কম নয়। বিশ্বজিতের সঙ্গে রোম্যান্টিক জুটি বেঁধে মায়ামৃগ, সরি ম্যাডাম এবং আরও অনেক ছবিতে সন্ধ্যার রোম্যান্টিক রূপ আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে একটা সময় অনেক প্রযোজক তো ভাবতেই শুরু করেছিলেন যে উত্তম সুচিত্রার মতো না হোক, তারই কাছাকাছি একটা রোম্যান্টিক জুটি তৈরি করা যায় বিশ্বজিৎ আর সন্ধ্যা রায়কে নিয়ে। ঠিক সেই সময় বিশ্বজিৎ বোম্বাই পাড়ি দিলেন। সুতরাং শত ইচ্ছা পরিচালক প্রযোজকের থাকলেও এই ধরনের কোনো এক্সপেরিমেন্ট আর করা গেল না। এই তো গেল সন্ধ্যা রায়ের, নায়িকা সন্ধ্যা রায়ের পরিচয়ের একটা রূপরেখা, তার কষ্টের জীবনের কথা। কিন্তু যখন তিনি নায়িকা নন, চরিত্র অভিনেত্রী, কখনো বোন, কখনো বৌদি, কখনো বা লাঞ্ছিতা কোনো নারী, তখনও তাকে এমনই চরিত্রানুগ মনে হয়েছে যা প্রশংসা না করে থাকা যায় না, এবং তার জায়গায় অন্য কাউকে স্বপ্নেও ভাবা যায় না, এবং পরিচালক প্রযোজকরা তা করবার জন্য দুঃসাহসও দেখাননি। এবং সেই কারণেই সত্যজিৎ রায়ের মতো পরিচালকও সন্ধ্যা রায়কে উপেক্ষা করতে পারেননি। সন্ধ্যা রায়ের একটা গুণের কথা এর আগে ভিডিওতে বলেছি, সেই ভিডিওটা অবশ্যই দেখবে যদি জানতে চাও। সন্ধ্যা রায়কে নিয়ে অজস্র গল্প আছে এবং সেটা সত্যি ঘটনা, সত্যিকারের গল্প। কেমন লাগলো অবশ্যই যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে রুচিশীল মন্তব্য করবে। আলোচনা হোক, আলোচনা হবেই। কেমন লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবে। সবার আগে তুমি ভালো থেকো বন্ধু। টাটা।